স্যার জীবনে আপনার কখনো মনে হচ্ছে যে আর হচ্ছে না বা আমাকে থেমে যেতে হবে বা আমার দ্বারা হচ্ছে না, এরকম কখনো কি হয়েছে? দেখুন, আমার কাছে এরকম অনেকবার আমার জীবনে এই অনুভূতি এসেছে যে আমি ভেঙে পড়েছি, কষ্ট পেয়েছি, যন্ত্রণা হয়েছে, কিন্তু এরকম নয় কি থেমে গেছি। পরের দিন সকালবেলা থেকে আমি প্রথমে আবার লেগেছে। আমার কাছে মনে হয় কি কনসিস্টেন্সি যদি না থাকে তাহলে সফলতা আসে না। আমি যে চাকরি করি, আমার স্যার একটা দারুণ কথা বলেছিল যে আমি গিয়ে বলছি স্যারকে, স্যার অনেক তো কম সিট এখানে রয়েছে, চাকরি পাওয়া কঠিন। তো স্যার একটা কথা বলেছিল যে আদি কটা চাকরি করবে? স্যার একটা। তো বলছি একটা পোস্ট মানে একটা তোমার, ব্যাস যাও। তো আমার মনে হয়েছিল যে দ্যাটস দ্য টার্নিং পয়েন্ট অফ মাই লাইফ, কি আমি এই একটা পোস্ট থাকলে ওটার জন্যই আমি, যদি না হয় পরের বারের আর একটা পোস্টের জন্য আমি, কিন্তু এটা আমি ছেড়ে দেবো না যে কোনো একটা পোস্ট আমার জন্য থাকবে না। তো অনেকবার ভেঙে পড়েছি, অনেকবার কষ্ট হয়েছে, কিন্তু আমি আমার যে রেগুলার কাজগুলো, সেই কাজগুলো আমি কখনো ছাড়িনি। আমি এটা বলতে আমার ভালো লাগবে যে আমি এরকম হয় প্রতি রাতে আমি যখন পড়াশোনা করি, আমি যখন পড়ি এরকম অনেক রাত গেছে কি আমার চোখের জল টপ টপ করে বইয়ের পাতায় পড়ছে, কিন্তু আমি পড়া ছেড়ে উঠিনি। এই কারণে উঠিনি, আমি যদি একদিন উঠি তাহলে আমার মনে হবে যে পরের দিন ঠিক আছে, কাল পড়বো। আমার কনসিস্টেন্সি দরকার। আমার মনের বিরুদ্ধে গিয়ে আমি কিন্তু পড়াশোনাটা চালিয়ে গেছি। তো এভাবেই আমি প্রত্যেকটা কাজ, যেটা আমার মন চাইতো না কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে আমি আমার ডিসিপ্লিন, নিয়ম রক্ষার জন্য করেছি। বিষয় হচ্ছে যে আমি খুব সিম্পল একটা কথা বলি যে আমরা যারা স্বাধীন আর পরাধীন, এটা কি করে বুঝবো? আপনারাও এটা অনুভব করে নিতে পারেন যে আপনি স্বাধীন না আপনি পরাধীন। আমি পরাধীন না স্বাধীন, এটা আমার নিজের কাছে। মানুষ তখন পরাধীন, সেই মানুষগুলো পরাধীন যেই মানুষগুলো তার মুড অনুযায়ী চলে। মানুষ যখন মুড অনুযায়ী চলে, আমার মুড হচ্ছে না বলে পড়বো না, আমার মুড নেই বলে এই কাজটা করবো না, মুড নেই বলে ওখানে যাবো না, মুড নেই শুয়ে পড়ছি, তার মানে আপনি পরাধীন মানুষ। আপনার মনের কাছে পরাধীন, আপনার মনের দাস আপনি। আপনার মন আপনাকে যেভাবে চালায় আপনি ওইভাবে চলছেন, আপনি আপনার মনের দাস। যখনই আপনি মনের বিরুদ্ধে গিয়ে আমার পড়তে ইচ্ছে করছে না কিন্তু পড়বো, নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবেন, তখন আপনি স্বাধীন। যখনই আপনি এরকম মনে করবেন যে আমার যেতে ইচ্ছে করছে না কিন্তু আমি যাব মনের বিরুদ্ধে, নিয়ম রক্ষার জন্য বা আমার কথা রাখার জন্য, তখন আপনি স্বাধীন। মানুষ যখন নিয়ম শৃঙ্খলাকে প্রাধান্য দেয় সেই মানুষ স্বাধীন হয়। সেই মানুষ পরাধীন যে তার মুড অনুযায়ী চলে। মুডের দাস হয়ে যাওয়া মানে পরাধীন মানুষ। সুতরাং আমি নিজেও খুব ব্যক্তিগতভাবে মনে করি যে আমি মুডের দাস নই। আমি মনের বিরুদ্ধে গিয়ে যেটা করার দরকার প্রতিদিন আমার নিজেকে সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আমি সেটাই করি। আর এভাবেই আমার ভেঙে পড়া থেকে উঠে যাই। থ্যাংক ইউ স্যার। আজকের যে জেনারেশন, আজকের এই জেনারেশনের সব থেকে বড় দুর্বলতা বলে কোনটাকে আপনি মনে করেন? দেখুন, বড় দুর্বলতা বলতে আমি ঘুরতে ঘুরতে এই প্রজন্মের ছেলে মেয়েদের তিনটে প্রধান সমস্যা পেয়েছি। প্রথমত হচ্ছে এই গোটা প্রজন্ম যেটা চলছে, এই প্রজন্মের কোনো স্বপ্ন নেই, এমনি যাচ্ছে, দৌড়াচ্ছে, হাঁটছে, শুয়ে পড়ছে, উঠছে, কিন্তু স্বপ্ন নেই, এটা একটা সমস্যা। 2 নম্বর হচ্ছে প্রত্যেকের রিলেশনশিপে সবার প্রেম ভালোবাসা করতেই হবে, নইলে জাত চলে যাবে। ওর গার্লফ্রেন্ড নেই তার মানে ওর বেঁচে থেকে কি লাভ, ওর বয়ফ্রেন্ড নেই মানে ওর তাহলে কোনো তো যোগ্যতাই নেই। মানে এমন একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে যে আমার এক বা একাধিক গার্লফ্রেন্ড লাগবে, এক বা একাধিক বয়ফ্রেন্ড লাগবে, একটা বিরাট রিলেশনশিপ লাগবে, সারাদিন ফোনে কথা চ্যাট করব। আগামী দিন ওই ভালোবাসাটাকে ভালো রাখবার জন্য আমার নিজের অবস্থান যে তৈরি করব সেটা করব না। তারপর যখন বিয়ে হয়ে যাবে তখন দেবদাস হয়ে সন্ধ্যেবেলা ফেসবুকে একটা স্ট্যাটাস দেবো, ফেসবুকের আদালতে বিচার দেবো, মানুষের বিবেক নেই বলে কানে দুটো ইয়ারফোন দিয়ে স্যাড সং শুনতে বসে যাব। এটা জীবন নয়। ভালো মানুষকে পেতে গেলে নিজে ভালো হতে হবে, যোগ্য কিছু পেতে গেলে আগে নিজেকে যোগ্য করতে হয়, এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে পুরো প্রজন্ম সন্ধ্যের পরে যখন রাত চলে আসে, অন্ধকার চলে আসে, আর এই প্রজন্ম পুরো মোবাইলের মধ্যে একটা অন্ধকার সাম্রাজ্যের মধ্যে ঢুকে পড়ে। আমি কি বলছি বোধহয় বোঝা যাচ্ছে। তো এই অন্ধকার সাম্রাজ্য থেকে বেরোতে হবে। এই জেন জেডের সমস্যা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, এগুলো সবাই না, তবে এই সমস্যা থেকে তারা যদি একটু বেরোতে পারে, তারাও দুর্দান্ত মানুষ হয়ে তার বাবা মা, পরিবার, প্রিয়জন, আত্মীয় স্বজন এবং পুরো জাতিকে, পুরো সমাজকে, দেশকে গর্বিত করার ক্ষমতা তার মধ্যে দিয়ে ঈশ্বর থেকে পাঠিয়েছে। তাকে দায়িত্ব নিতে হবে। আমি তোমার চ্যানেলের মাধ্যমে আরও একবার অনুরোধ করি, যখন সুযোগ রয়েছে সুযোগটাকে কাজে লাগাতে। একটা ইংরেজিতে কথা রয়েছে, ট্রাই টু ব্লসম ইউর সেলফ, দ্য বিজ উইল কাম ন্যাচুরালি টু ইউ। নিজেকে প্রস্ফুটিত করো, মৌমাছিরা এমনি এমনি তোমার কাছে আসবে। আমরা এখান থেকে একটু বিচ্যুত হচ্ছি, কোথাও কি আরেকটু দায়িত্ব নিতে হবে। এই মুহূর্তে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা, তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন এটা যথাযথ? বিষয় হচ্ছে ভালো প্রশ্ন, কি রাজ্যের শিক্ষা ব্যবস্থা যথাযথ কিনা। এখন যথাযথ নাই বা কেন? বিষয় হচ্ছে যে আমার মনে হয় যে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে এবং আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা স্বপ্ন ঢুকিয়ে দিতে হবে। আমি
একজন ছাত্রের মধ্যে, ছাত্রীর মধ্যে বা একজন ভবিষ্যৎ প্রজন্মের একজন সন্তানের মধ্যে যদি স্বপ্ন না দিতে পারি, তাহলে সে আগামী দিন সফল হতে পারে না কোনো কিছুতেই। ভালো বুকস, ভালো টিচার, ক্লাসরুম এনভায়রনমেন্ট, এসি, ভালো মিড ডে মিল, দুর্দান্ত খাবার, ঘুরতে নিয়ে যাওয়া, এত কিছুর পরও একটা ছাত্রের মধ্যে যদি স্বপ্ন না থাকে, তাহলে সে কখনো সফল হতে পারে না। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি প্রত্যেকটা সোলকে, প্রত্যেকটা স্টুডেন্টকে একটা স্বপ্ন দেখিয়ে দেওয়া যায় যে তুমি অতদূর পৌঁছতে পারো, আর বিশ্বাস করো যে স্বপ্ন দেখতে জানে সে জিততে জানে। যদি সে রাস্তা বুঝে যায় যে আমি এখান থেকে অতদূর যাব, এখানে জঙ্গল পড়বে, নদী পড়বে, মরুভূমি পড়বে, সব পার হতে পারবো, এই বিশ্বাস তার মধ্যে দেওয়া যায়, সে স্বপ্নটাকে জয় করে নিতে পারে। তো শিক্ষা ব্যবস্থার মধ্যে এখন এই গলতিটা রয়ে গেছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে এই গলতটা রয়ে গেছে কি আমরা হয়তো স্বপ্ন দেখাতে পারছি না। এটা আমাদের শিক্ষকদের দোষ। আমি তোমার এই চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে প্লিজ যারা আমাকে শুনছেন, টিচার, বাবা মায়েরা যারা শিক্ষকতা করছেন, যে একটা ক্লাস গল্প করুন তাদের সাথে, বিরাট পড়াতে হবে না, ইঁদুর দৌড়ে ছোটাতে হবে না, একটা সন্তর্পণে একটা স্বপ্ন ঢুকিয়ে দিন সন্তানের মধ্যে, শিক্ষার্থীর মধ্যে। দেখবেন পরের দিন সকালবেলা উঠে থেকে বলতে হবে না যে পড়তে বস, উঠে যাবে। আমাদের কঠিন সময় আসে, তো আমরা খুঁজে পাই না সেটাকে কিভাবে সলভ করব। তো আপনার সামনে যখন এরকম কোনো কঠিন সময় আসে, আপনি সেটাকে কিভাবে প্রতিকার করেন? দেখো, এই কথাগুলো আমার মনে হয় কি যারা কিছু মানুষ শুনবে আগামীতে তাদের কাজে লাগবে। এখনকার মানুষের, এই প্রজন্মের ছেলে মেয়েদের বা এখনকার মানুষদের বলি, এই মানুষদের সমস্যা হচ্ছে ওভার থিঙ্কিং। আমার অফিসে, কাউন্সিলিংয়ে, দেখা সাক্ষাতে আমি অগুন্তি প্রশ্ন পাই যে স্যার সমস্যা থেকে বেরোতে পারছি না, সব কিছুতে ওভার থিঙ্কিং করা। এখন ওভার থিঙ্কিংটা কি আমি যদি বলে দিই আপনারাও বুঝতে পারবেন। ওভার থিঙ্কিংটা আসলে হচ্ছে কোনো একটি সমস্যা, সেই সমস্যা নিয়ে বারবার চিন্তা করা। একটা সমস্যা, সেই সমস্যাটাকে নিয়ে আমি যদি বারবার চিন্তা করি, বারবার ভাবি, বারবার বলি কি হবে, বারবার সমস্যা নিয়ে ভাবলাম, তার মানে ওভার থিঙ্কিং। সমস্যা রয়েছে, আমি সমাধান নিয়ে অনেকবার ভাবছি, ওইটা কিন্তু স্মার্ট থিঙ্কিং। আমার সমস্যা রয়েছে, আমি সমাধান নিয়ে অনেক ভাবছি, স্মার্ট থিঙ্কিং। ওভার থিঙ্কিং থেকে যখন স্মার্ট থিঙ্কিংয়ে আসবো তখন জীবন সুন্দর হবে। এখনকার মানুষদের সমস্যা হচ্ছে যে আমরা ওভার থিঙ্কিং বেশি করি, কি হবে না হবে জানি না, আগামী 5 বছর পরে ব্যাস চিন্তার শেষ নেই, কি নিয়ে ভাবছি, সমাধান নয়, সমস্যা নিয়ে। বুঝতে হবে মানুষের সাইকোলজি বদলাচ্ছে। আগে চায়ের দোকানে মানুষ বসে গল্প করত আর তর্ক করত জ্ঞানীরা, এখন তর্ক করে না, এখন ঝগড়া করে। আগে মানুষের ভালো মন্দ জিজ্ঞেস করত, এখন তোমাকে কিভাবে কাঠি করা যায় সেই চিন্তা করে। এখন মানুষ আগে খুব সুন্দর তির্যক কথা দিয়ে একে অপরকে বিদ্ধ করত, এখন হাত তুলে মারামারি করে। সাইকোলজি বদলে যাচ্ছে, টেন্ডেন্সি বদলাচ্ছে, মানুষের মধ্যে উগ্রতা আসছে। এই জায়গাগুলো থেকে বেরোতে হবে, জ্ঞান এই জায়গাগুলো থেকে বের করতে পারে। সুতরাং ওভার থিঙ্কিং বন্ধ করে স্মার্ট থিঙ্কিং করতে হবে। তো ডিপ্রেশন একটা যেন প্রত্যেকের মধ্যে ছেয়ে গেছে, ডিপ্রেশন থেকে বার হওয়ার মূল মন্ত্র কি স্যার, আপনি কি মনে করেন? দেখো, ডিপ্রেশন থেকে তুমি বুঝতে পারবে কি ভারতবর্ষে প্রায় 3.7 মিলিয়ন মানুষ এই মুহূর্তে প্রতিদিন রাত্রে ডিপ্রেশনের ওষুধ খেয়ে ঘুমাতে চায়, তাদের ঘুম আসে না, চিন্তা করে কি হবে তারা। তুমি চিন্তাই করতে পারবে না। আমার কাছে একটি মেয়ে এসেছিল আমার অফিসে, এসে বলছে স্যার এমন একটা ওষুধ খাই এখন যেই মেডিসিনটা নিলে আমার কান্না আসে না, আমার চোখ দিয়ে জল পড়ে না, ভেতরে কান্না করি কিন্তু চোখ দিয়ে জল পড়ে না, ইমোশনালটা ভিতরেই শেষ করে ভেতরেই থেকে যায়। এমন অনেক লোকের সাথে, এমন অনেক মানুষের সাথে, ছাত্রছাত্রীদের সাথে আমার আলাপ হয় যে কি করবে তারা আসলে জানেই না। এর মূল কারণ হচ্ছে নিজের সম্পর্কে না জানা। যখন আপনি নিজের সম্পর্কে না জানবেন, নিজের সম্পর্কে না বোধ থাকবে, নিজের সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকবে, তখন কি আমার ডিপ্রেশন আসবে। যখন কেউ একজন বুঝতে পারবে আমি কি করতে পারি, আমার শরীরে 600 দামি 650টা মাংস বেশি আমি কি করতে পারি, আমার 5000 কোটি টাকার ব্রেন দিয়ে আমি কি করতে পারি, আমার ভেতরে যে সমস্ত এলিমেন্টস আছে এগুলো দিয়ে কি করতে পারি, আমার এতগুলো অপশনস রয়েছে পৃথিবীতে, তার মধ্যে এটাকে আমি অ্যাকোয়ার করতে পারি এবং আমি জান লড়িয়ে দিলে সেটা সবচেয়ে সুন্দর করতে পারি, তার ডিপ্রেশন আসে না। ডিপ্রেশন তখন আসে যখন মানুষ হিসেবে আমি না জেনে আমি কি করতে পারি, তখন আসে যে আমি কাল কি করব আমি জানি না, তখন আসে যে আমি জ্ঞান সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, আমি কেন নলেজ অ্যাকোয়ার করবো। সুতরাং এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট। আমার মনে হয় যখন কোনো একটু সে জেড বলো বা যেই বলো, যখন নিজের সম্পর্কে না জানতে পারবে তখন তার মধ্যে ডিপ্রেশন আসবে। আমি প্রত্যেককে বলবো কি আপনারা নিজের সম্পর্কে ধারণা তৈরি করুন, স্বচ্ছ ধারণা, নিজে কি পারবেন না পারবেন একটা চক আউট করুন, রুটিন করুন। আজকে রাতের বেলা আপনি যদি সুন্দর করে ঘরটা গুছিয়ে কালকে কি পরবেন ওটা আয়রন করে
সুন্দর করে টাঙিয়ে রেখে একটা রুটিন করে নিলেন, কাল 24 ঘন্টায় কি কি কাজ করবেন, করে ঘুমাতে চান, আপনার ঘুম ভালো হবে, আপনার একটা প্রশান্তি আসবে, শরীরের মধ্যে একটা ডোপামিন হরমোন নিঃসরণ হবে যা আপনাকে প্রশান্তি দেবে, উদ্যম দেবে, সকালবেলা উঠতে আপনার ভালো লাগবে, ডিপ্রেশন আসবে না। পদক্ষেপ দিতে হয়, সেক্ষেত্রে স্যার কি কি ঠিক চেঞ্জ করবেন? দেখো, চেঞ্জ করার কিচ্ছু নেই, যা রয়েছে তার মধ্যে থেকে সুন্দর করে গঠন করে নিতে হবে। দেখো, শিক্ষা সম্পূর্ণ হওয়ার প্রধান যে 4টি উপাদান রয়েছে সেটা হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় এবং অভিভাবক। এই 4টের কোলাবোরেশন যখন থাকবে তখন শিক্ষা সফলতা লাভ করবে। শিক্ষার্থীকে কি পড়াবো কি না পড়াবো, কিভাবে এগোবো, এটা আমার একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। কারণ এখন শুধু পড়ো, 90% আনো, সকালবেলা পড়ো, বিকেলবেলা পড়ো, সন্ধ্যেবেলা পড়ো, আবার রাতে শুতে যাওয়ার আগে পড়ো, ভোরবেলা উঠে পড়ো, দৌড়াও, পড়ো, 99% আনো, আমার বান্ধবীর ছেলে পেয়েছে 2 কেন পাস নেই, এই জায়গা থেকে বেরোতে হবে। যখনই বেরিয়ে আমি আমার সন্তানকে বা শিক্ষার্থীকে একটা সুন্দর স্বচ্ছ ধারণা দিতে পারবো যে বাবা পড়াশোনা করলে এত দূর যেতে পারবে, 824 কোটি মানুষ আর 195টা দেশের মধ্যে তুমি একটা অবস্থান তৈরি করতে পারবে, ভালো সফল হতে গেলে ভালো মানুষ হতে হবে, স্বপ্ন দেখতে হবে, এই জায়গাগুলো তাদেরকে তৈরি করতে দিতে হবে। শিক্ষকদেরকে আপডেট হতে হবে, কবে পড়েছিলাম আর পড়ি না, ব্যাস, কি আগামীতে আসছে আমি জানি না, কিভাবে এগোবো জানি না, তাহলে ওদেরকে কি দেশে দেখাবো, তাই না? তো শিক্ষকদেরকে আপডেট হতে হবে, তাদেরকে আরও সুন্দর যোগ্য নিজেকে তৈরি করতে হবে। বেশিরভাগ শিক্ষক যোগ্য, যারা কিছু মানুষ রয়েছে আমরা নিজেকে আপডেট করি না। তুই মোবাইলে সফটওয়্যার আপডেট করবে না, দেখবে তোমার স্লো হয়ে যাচ্ছে। ঠিক আমাদের ক্ষেত্রেও তাই, আমরাও নিজেরাও স্লো হয়ে যাই, আমরা নিজেরা সময় সাথে নিজেকে যতটা আপডেট করা যায় একদম আমরা নিজেকে ওইগুলো অনুভব করি না আসলে। ফাইন। আবার বিদ্যালয় পরিকাঠামো ঠিক করতে হবে, এখন ডিজিটাল এডুকেশন আনতে হবে তোমাকে, এখন তোমার এআই টুলসগুলো তোমাকে জানাতে হবে, ক্যারিয়ারমুখী কোর্সগুলো তোমাকে তোমার এর মধ্যে রাখতে হবে, তোমাকে ব্রেন স্টর্মিং তাদের করাতে হবে, এইগুলো আনতে হবে। এবং সাথে প্যারেন্টসদেরকে তাদের মিটিং করা, তাদের সাথে যোগাযোগ রাখা, কষ্ট এগুলো করতে, কিন্তু এগুলোই একজন শিক্ষার্থীকে এই প্রজন্মকে এগিয়ে নিয়েছে। আচ্ছা, 2 মিনিটের মধ্যে এমন কিছু একটা গোল্ডেন রুলস আমাদের বানিয়ে দিন বা আপনি বলে দিন, যাতে সেটা আমরা কাঠিয়াট আল হেরা একাডেমির স্টুডেন্টদের দেখাতে পারি এবং সেখান থেকে তারা কিছু শিখতে পারে। একটু কষ্ট হবে হয়তো, এটা পৃথিবীর উন্নত দেশের স্কুল, ইউনিভার্সিটি, কলেজেসগুলো করে, যারা ডেভেলপ কান্ট্রিজের তারা করে। কি হয় যে একজন বাবা যদি দাঁড়িয়ে থাকে আর কেউ যদি তাকে একটা ছুরি মারতে আসে, তাহলে পৃথিবীর 1000 লোক থাকবে আর তার সন্তান থাকবে, সেই সন্তান গিয়ে বাবার ওখানে আগে বুকটা লাগিয়ে দেবে, এই ছুরিটা আমার ওপরে পড়ো। একই রকমভাবে যদি ছেলে দাঁড়িয়ে থাকে আর কেউ একজন তার ছেলের বুকে ছুরি মারতে আসছে, সারা পৃথিবী দাঁড়িয়ে দেখবে, বাবা থাকলে ছুটে এসে বুক পেতে দেবে, তাই না? তো বিষয় হচ্ছে যে যখন ওই বাবার কষ্টটা তার সন্তান দেখবে, যে কত মাথার ঘাম পায়ে ফেলে আমার বাবা পরিশ্রম করে 1 টাকা 2 টাকা জমা করে করে আমার পরীক্ষার ফিস দেয়, এই মিশনের বেতন দেয়, আমার পড়াশোনায় খরচ করে, যখন সে একবার দিল থেকে এটা বুঝতে পারবে, ওটা দেখার পরে তখন ও জানবে যে আমি পড়াশোনা করব। যে মা ওকে একটু একটু করে হাঁটা শিখিয়েছে, কথা বলা শিখিয়েছে, একটু একটু করে বুকের রক্ত জল করে ওকে বড় করার চেষ্টা করছে, সেই মায়ের কষ্ট, যন্ত্রণা, অনুভব বা ইচ্ছার কথা যদি সন্তান একবার জানে, তাহলে সে সন্তান কখন অন্যদিকে যেতে পারে না। তোমরা চেষ্টা করো যে এটুক তাদেরকে দেখানোর, যে বাবা তুমি এখানে বসে আছো, তোমার বাবা কত কষ্ট করে তুমি জানো, তুমি যেই খাবারটা পছন্দ করো ওই খাবারটা তোমার মা বাড়িতে রান্নাই করে না, তুমি এই মিশনে পড়ো বলে, যে আমার ছেলে খায় না, আমার এখান থেকে নামে কি করে। তোমার বাবা মা কত অনুষ্ঠান বাড়ি যায় না শুধু ভালো খাবে বলে, যে আমার ছেলে খেতে পায় না, আমি খাবো কি করে। তাহলে তাদের ত্যাগকে কি তুমি এভাবে নষ্ট করে দেবে? ওরা আস্তে আস্তে অনুভব করে, বোধ রাখে। তো বাবা মায়ের লাইফ হিস্ট্রিটা একটু দেখিও, প্যারেন্টস ডে সেলিব্রেশনটা এইভাবে হোক। অনেক হাই অফিসিয়ালস যারা রয়েছে তাদেরকে মাঝে মাঝে সামনে এনে আনা, যে আমার মনে হয় কি দেন 100 ইউটিউব ভিডিওস, কি একটা পার্সোনালিটি যখন সামনে এসে দাঁড়ায় অনেক বেশি কাজ হয়। তাদেরকে দেখানো, এই পৃথিবী সম্পর্কে ধারণা দেওয়া, যে দেখো বাবা এই পৃথিবীতে অনেক মানুষ এবং অনেক দেশ, এইটুকু পৃথিবী নয়। যখন ওরা এইটুকু থেকে বিরাট বড় পৃথিবীর জন্য চিন্তা করবে, তখন ওরা ভাবতে শুরু করবে, ব্রেন ওদেরকে ভাবনায় লাগিয়ে দেবে যে এত কিছু করা যায়। আচ্ছা, উচ্চ মাধ্যমিকের পরে 4000 কোর্স আছে, আমি তো একটা খুঁজে পাই না, 4000 কোর্স, আমি যে কোনো একটা করে আমি আমার লাইফে সেটেল হতে পারি। ওরা ভাবতে শুরু করবে, যখন ওদের বোধ তৈরি করে দেওয়া হয়েছে বাবা ভারতবর্ষের জেলে যত মানুষ আছে কারাগারে, তারা 96% ইলিটারেট মানুষ, ওরা ভালো মন্দ তফাৎ করতে পারে না, বিধায় ওখানে আছে।
ওরা যদি ভালো মন্দ তফাৎ করতে পারতো তাহলে থাকতো না। 4% ভাগ্যের বিড়ম্বনায়। বিষয়টা আমাকে বুঝতে হবে। এক্ষুনি খুব সাধারণ মানুষকে বলুক কেউ এসে তোমার অ্যাকাউন্টটা ধার দেবে, 10 লাখ টাকা রেখে দেবো, আর তোমাকে তার থেকে 10,000 টাকা দিয়ে দেবো, আমরা সবাই ভাড়া দিয়ে দেবো অ্যাকাউন্ট। কোথার থেকে টাকা আসছে কি আছে চিন্তা করবো না, না এটা ভাববো না। এবং আমি খুব বন্ধুদের সাথে গল্প করবো, জানিস তো একটা দারুণ অফার পেয়েছি, 10 লাখ টাকা রাখুক না, ও চিন্তাই করবে না কোত্থেকে আসছে। দিস ইজ ওয়াই দ্য নলেজ ইজ ইম্পর্টেন্ট। তো এইগুলো যখন ওরা জানবে যে জ্ঞানী হতে হবে, ধীরে 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 ওরা বদল আসে। তো ওই স্ক্রিনের মাধ্যমে তাদেরকে এইসবগুলো একটু অ্যাওয়ারনেস করা, আমার মনে হয় কি কোনো একটা ক্লিক করে যায় বুকের মধ্যে আর বড় হয়েছে। স্যার সাকসেস পেতে অনেকটা টাইম লাগে, অনেকটা টাইম, বাট আজকাল আমরা দেখতে পাচ্ছি ওভারনাইট সাকসেসফুল একটা জিনিস এসছে, হঠাৎ রাতারাতি কেউ ফেমাস। তো ওভারনাইট সাকসেসটা কি আপনি সাকসেস হিসেবে মনে করেন? দেখো, একটা জিনিস খুব ভালো করে মেনে নেওয়া শিখ, ভালো জিনিস সহজে আসে না, আর সহজে আসা জিনিস ভালো হয় না। এটা চেঞ্জে প্রত্যেকটা মানুষের মস্তিষ্কের মধ্যে ঢুকে নিতে হবে। ভালো জিনিস সহজে আসে না, সহজে আসা জিনিস ভালো হয় না। খুব সিম্পল, সকালবেলা কালকে সকালবেলা কেউ এক সুন্দর একটা প্যাকেট মোয়া নিয়ে বলবে না সাফল্যের মোয়া খাও, তুমি বিরাট সাফল্য হয়ে যাও। ওভারনাইট সাকসেস বলে কিছু হয় না, ওভারনাইট সাকসেস বলে কিচ্ছু নেই। সিম্পল, যেটা লাগে সেটা পরিশ্রম। দেখো, ভাগ্য তোমাকে সুযোগ এনে দেয়, কিন্তু পরিশ্রম তোমাকে ভাগ্য গড়ে দেয়, এটা মাথায় রাখতে হবে। সুতরাং সুযোগ কখনো কখনো আসবে, এটা সফলতা নয়। এটাকে মরিচিকা বলতে পারি আমরা। এটা সে যাই তুমি বলো, ওটা ধরতে পারবে না, তাহলে মরিচিকায়। তো তোমাকে সবার আগে কি করতে হবে, যে তোমাকে মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, এবং ধীরে ধীরে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ওই জায়গায় পৌঁছানো যাবে। স্যার, আপনাকে যদি বলা হয় সময়কে আপনি পিছনে নিয়ে গিয়ে কোনো একটা ভুলকে শোধরাবেন, আপনি কোন ভুলটা শোধরাবেন? খুব দারুণ একটা প্রশ্ন। আমাদের বোধহয় প্রত্যেকের এরকম একটা সুযোগ বোধহয় যদি থাকতো, যে আমি আর একটু পেছনে গেলে যে আমি কি চেঞ্জ করতাম। আমার খুব মনে হয় আশিক, যে আমার এখন মাঝে মাঝে রাতে ঘুম আসে না, এরকম সিরিয়াসলি যে আমি কি করছি। তো আমার খুব মনে হয় যদি এরকম কোনো সুযোগ আমার থাকতো আরও 5 বছর আগে থেকে, আমাকে কেউ যদি সুযোগটা দিত, বা আমার যদি ওই রকম ক্যাপাসিটি থাকতো, আমি পুরো বাংলা ঘুরে ঘুরে আমি প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যেতাম এবং তাদের কাছে স্বপ্ন ফেরি করতাম। এখনও করে যাচ্ছি, আমার মনে হয় কি হয়তো দেরি হয়ে যাচ্ছে, কিন্তু এই সুযোগ যদি আমি আরও আগে পেতাম, যে আমাকে স্পন্সর করে দিল যে যাও তুমি সমস্ত ঘুরে ঘুরে ছেলেমেয়েদেরকে তৈরি করো, তা আমি এটা চেঞ্জ করে ফেলতাম। তখনই একটা সুইচ অন করে কি আমি এই কাজটা আরও 5 বছর আগে থেকে করছি, তাহলে আরও মানুষের কাছে রিচ করতে পারতাম। তো আমি তবুও এখন এসে আমার একটা প্রজেক্ট চলছে, আমার ভেতরকার একটা স্বপ্ন প্রতিদিন একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছি, যে যারা বেশ কিছু বছর ধরে উচ্চ মাধ্যমিক দিচ্ছে বিশেষ করে, এবং তাদের কাছে 4000 কোর্সের অপরচুনিটিস রয়েছে, আমার কাছে এই 4000 কোর্স রয়েছে। আমি একটা পার্সোনালিটি টেস্ট করে বুঝি যে ওরা কিসের জন্য তৈরি। আসলে যে হয়তো সুন্দর রান্না করে, তাকে যদি আমি পড়াতে দিই তো সে পারবে না, তাই না? এখন আমি যে হয়তো রক্ত দেখলে ভয় পায়, তাকে যদি ডাক্তার বানাই তাহলে সম্ভব নয়। কেউ হয়তো সে পুরো প্রোডাক্ট হচ্ছে জিমন্যাস্টিকের, এখন ওকে দিয়ে বলছি যে তুমি 10টা 5টা চাকরি করো, ওর দ্বারা সম্ভব নয়। কারো দুর্দান্ত গানের গলা, সে ফাটিয়ে ফেলবে কোনো একটা কিছু, একটা মঞ্চ দিলে সে মাত করে রাখবে, তাকে যদি বলি যে তুমি নাইট গার্ডের কাজটা করো, তাহলে তো সম্ভব নয়। সুতরাং যার যেটা করা উচিত সে যদি সেটা করে, তাহলে মানব সম্পদের উন্নয়ন হয়, সভ্যতার বিবর্তন হয়। আমি এখন থেকে সেই কাজটাই করে যাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্টস, প্রত্যেকটা যারা ক্যারিয়ারমুখী কোনো একটা কাজে যাচ্ছে আফটার এইচএস, আমি তাদেরকে একটা দিশা দেখানোর জন্য তৈরি। এই ভিডিওর মাধ্যমেও যদি কেউ কখনো মনে করে যে আদি স্যার, আই ওয়ান্ট টু টক উইথ ইউ 24/7, মাই ফোন নাম্বার ইজ ওপেন, প্লিজ মেক মি আ কল, দ্যাট আই উড লাইক টু হেল্প ইউ। তোমার চ্যানেল রয়েছে এখানে, ইউ ক্যান প্রোভাইড মাই ফোন নাম্বার, আই উইল হেল্প দেম। এবং আমি হেল্প করতে পারলে ভালো লাগবে, কারণ আমি মনে করি যে ভালো কথা বলা একটা ইবাদত, ওর ভালো হলে, কারোর ভালো হলে আমারও ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ আশিক, তোমার এই পডকাস্টে আমাকে ইনভিটেশন করবার জন্য আমি অত্যন্ত সম্মানিত হয়েছি আমি এখানে কথা বলতে পেরে। আসলে গণমাধ্যম তো এখন একটা শক্তিশালী মাধ্যম। আমি হয়তো 2000 লোকের সামনে যেই কথা বলি, সেটা হয়তো 2 মিলিয়ন লোকের কাছে কিছু মুহূর্তের মধ্যে পৌঁছে যায়। তো এইটা গণমাধ্যমের একটা বিরাট বড় ভূমিকা, এবং তোমাদের অনেক দায়িত্ব বেশি, যারা তোমরা কথা বলো, কথা বলাও, এবং কি বলছে না বলছে সেটারও একটা বিরাট ইম্পর্টেন্স থাকে। তো তুমি আমাকে সুযোগ দিয়েছো, আমি অত্যন্ত সম্মানিত হয়েছি। আর আজকে আমি যেই অনুষ্ঠানটাতে এসেছিলাম এবং তারপরে তোমার সাথে কথা, তোমার এই যে কাটিয়াহাট আল গ্রুপ অফ ইনস্টিটিউশনসের ব্যানারে তোমরা যে পডকাস্টটা চালাচ্ছ এবং যে কর্মকাণ্ড হচ্ছে, আমার মনে হয় খুব ভুল না হলে কাটিয়াহাট আল হেরা মিশন বয়েজ, কাটিয়াহাট আল হেরা গার্লস মিশন,
কাটিয়াট আল হেরাল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা, কাটিয়াট কেজি স্কুল তোমাদের যেটা আলহেরা কেজি স্কুল, এবং অনেকগুলো উইংস আছে তোমাদের। ভবিষ্যতে বোধহয় ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ সমস্ত হওয়ার জন্য ল কলেজ তোমাদের ক্যাম্পাস তৈরি। আমার খুব ব্যক্তিগতভাবে মনে হয় কি, শিক্ষা নিয়ে যারা কাজ করে তারা উপর থেকে সিলেক্টেড, মানে শিক্ষা নিয়ে কাজ করবার সুযোগ সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় না। আমি জানি কি হাজী আকবর আলী সাহেব একটা চামড়ার কারখানা করতে পারতো এবং সেই চামড়ার কারখানা থেকে উনি বেশি আয় করতে পারতেন, কিন্তু এরকম একটা এডুকেশন প্রজেক্টের মধ্যে থাকা, এটা উপর থেকে সিলেক্ট হয়ে যে আমি এই মানুষটাকে আমি সুযোগটা দেবো কাজ করার, তো উনি তারপরে কাজ করতে পারছেন। সুতরাং এতগুলো ছেলে মেয়ে, টিচার্স, এইগুলো নিয়ে যখন একটা প্রজেক্ট চলছে তখন এটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। এবং এই মুহূর্তে যে কোনো মানুষের জন্য বা সবার জন্য বলি যে আসলে ছোট মানুষ দিয়ে বড় জাতি গঠন করা যায় না, ছোট মানুষ দিয়ে বড় জাতি গঠন করা যায় না। আমাকে বুঝতে হবে আমি মানুষ হিসেবে কত উন্নত, উৎকর্ষ চিন্তা ভাবনার অধিকারী, তার উপরে সে শ্রেষ্ঠত্ব লাভ করে, জাতি শ্রেষ্ঠত্ব লাভ করে, দেশ কাল শ্রেষ্ঠত্ব লাভ করে। তো এই কাজটা এখান থেকে হচ্ছে। আমি কাটিয়াট আল হেরা গ্রুপ অফ ইনস্টিটিউশনের যিনি কর্ণধার হাজী আকবর আলী সাহেব আমার অত্যন্ত কাছের, আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি, তার সুস্থতা কামনা করি, সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, এবং প্রত্যেকটা ছাত্রের সাথে তার যে মেলামেশা, এগিয়ে যাওয়া, মায়া মমতা দিয়ে তিনি যেভাবে কাজ করছেন এটা চলুক। আমি মোহাম্মদ সৌদ, ওর জন্য আমার শুভেচ্ছা কি ও ইয়াংস্টার, এই প্রজন্মের ও একজন প্রতিনিধিত্ব করছে এবং এই প্রজন্মের পালসও বোঝে, ও যেভাবে কাজ করছে আমি ওকে শুভেচ্ছা জানাই। যদি কোনোদিন আমার হেল্প লাগে ডেফিনেটলি আমি রয়েছে আবু সিদ্দিক খানের সাথে, রয়েছে আমার খুব প্রিয় মানুষ, এবং আমার মনে হয় কি তাদের যে একসাথে কর্মকাণ্ড, এই যে একসাথে একটা মানুষকে জুড়ে আনা, একজন মানুষের ডাকে কখন মানুষ আসে, যখন সে মানুষটাকে লোকে পছন্দ করে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে পছন্দ করে, নইলে কেন আসবে? সুতরাং এইগুলো নিয়ে যখন চলছে, তোমার আশিক, তোমার যে একটা বিরাট ভূমিকা রয়েছে যেটাকে ছড়িয়ে দেওয়া, এরকমভাবে সুন্দরভাবে কাজগুলো তোমরা করো, আমার শুভেচ্ছা রয়েছে। আর যেটা আমি বলে শেষ করব যে সব কিছুর পেছনে ভীষণ শখ থাকতে হয়। একটা স্টুডেন্টের কাছে, একজন সুইপারের কাছে, একজন গার্ডের কাছে, সবার কাছে সৎ থেকে, তাদের ডিমান্ড অনুযায়ী সৎ থেকে যদি চলা যায়, আমার খুব বিশ্বাস করতে ভালো লাগে এই কাটিয়াহাট আল হেরা গ্রুপ অফ ইনস্টিটিউশনস আগামী 10 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের মানচিত্রে সবচেয়ে সেরা অবস্থান নেবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার।